একটা সুন্দর ভ্যালি, ঝলমলে সূর্য, নদীর শান্ত স্রোত। ঘাসের ওপর শুয়ে আছে এক যুবক, চোখ বন্ধ, মুখে হালকা হাসি। কিন্তু এই ইডিলিক দৃশ্যের নিচে লুকিয়ে আছে এক ব্লাডকারিং রহস্য। আজ আমরা আলোচনা করব আর্থার র্যাম্বোর কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নিয়ে, যেটা সূর্যের আলোয় যতটা ইনোসেন্ট লাগে, আসলে তার চেয়ে হাজার গুণ ডার্ক। কারণ এখানে ডাবল মিনিং আর ডার্ক হিউমারের জালে জড়িয়ে আছে যুদ্ধের ব্রুটাল ট্রুথ। চলো আলোধারের এই খেলাটা ডিকোড করি। পার্ট 1, পোয়েট ফ্যাক্ট ফাইল। এই কবিতার জেনিয়াসটার নাম আর্থার র্যাম্বো। জন্ম ফ্রান্সে 19 শতকের মাঝামাঝি 1854 সালে। শুনলে অবাক হবে, এই কবিতাটা তিনি লিখেছিলেন মাত্র 16 বা 17 বছর বয়সে। হ্যাঁ, ঠিক শুনেছ, তোমাদের অনেকের বয়সেই তিনি এমন একটা মাস্টারপিস বানিয়ে ফেলেছিলেন। কিন্তু তার লেখালেখির ক্যারিয়ারটা ছিল অসম্ভব ছোট, মাত্র 15 থেকে 21 বছর পর্যন্ত। এরপর কলম ছুঁড়ে ফেলে তিনি হয়ে গেলেন বাউন্ডুলে, ঘুরে বেড়ালেন পৃথিবী জুড়ে। মাত্র 37 বছর বয়সে হাড়ের ক্যান্সারে মৃত্যু হয় তাঁর। কিন্তু এই কবিতার ইন্সপিরেশন কি? ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। প্রুশিয়া তখন জার্মানির অংশ, এখন নেই। অনেক বিশেষজ্ঞের ধারণা র্যাম্বো নিজেও এই যুদ্ধে সোলজার ছিলেন। আর ভিক্টর হুগো তো তাঁকে ডাকতেন শেক্সপিয়ারের শিশু। মানে শেক্সপিয়ারের মতো প্রতিভা, কিন্তু বয়সে অল্প। পার্ট 2, পোয়েমের স্ট্রাকচার। ভিজুয়াল। পার্ট 2, পোয়েমের স্ট্রাকচার। এবার কবিতার গঠন নিয়ে আলোচনা করি। এই আলোচনায় আমরা দুইটা জিনিস জানব: 1, কবিতার ধরন; 2, কবিতার থিম। প্রথমে কবিতার ধরন। এই কবিতাটি একটি সনেট, মানে 14 লাইন। সনেট প্রধানত দুই ধরনের: আর শেক্সপিয়ারিয়ান সনেট, ইংলিশ সনেট। এতে 3টি কোয়াট্রেইন, প্রত্যেকে 4টি লাইন, এবং একটি কাপলেট, 2টি লাইন। আর ইতালিয়ান সনেট, পেট্রার্কান সনেট। এতে আছে অক্টেভ, 8টি লাইন, এবং সেস্টেট, 6টি লাইন। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটি ইতালিয়ান সনেট, কারণ প্রথম 8 লাইনে থাকে অক্টেভ আর শেষ 6 লাইনে থাকে সেস্টেট। কিন্তু বড় টুইস্ট হল, এটি এক ফ্রি ভার্স কবিতা, মানে এখানে কোনো রাইম স্কিম নেই। র্যাম্বো নিয়ম ভেঙে প্রকৃতির গল্পকে যুদ্ধের গল্পে বদলে দিয়েছে। এবার দ্বিতীয়ত, কবিতার থিম। এই কবিতা 4টি মূল থিম নিয়ে কাজ করে। আর ফিউটিলিটি অব ওয়ার, যুদ্ধের নিষ্ফলতা, যুদ্ধ শুধুই মৃত্যু ডাকে আনে, কোনো সমাধান না। আয় ব্রুটালিটি অব ওয়ার, যুদ্ধের নৃশংসতা, কবিতার শেষে যুবকের মৃতদেহই প্রমাণ করে যুদ্ধ কত নির্মম। আয় ক্যাজুয়ালিটি অব ওয়ার, যুদ্ধের বলি সাধারণ মানুষ, যেমন এই যুবক, যুদ্ধের মূল ক্ষতি বহন করে। এর অ্যাপ্রিসিয়েশন অব নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন, কিন্তু তা যুদ্ধের বিপরীতে। দেখো, প্রথম 8 লাইনে কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেন, সূর্য, ফুল, নদ। কিন্তু শেষ 6 লাইনে বেরিয়ে আসে মৃত্যুর নির্মমতা। এই কন্ট্রাস্টই কবিতাকে করে তোলে এক এন্টিওয়ার মাস্টারপিস। চলুন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শুরু করি, যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লাস। এটি মূল থেকে ভেঙে ব্যাখ্যা করি, যাতে আপনি আরও ভালো বুঝতে পারেন। একটি স্মল গ্রিন ভ্যালি অর্থাৎ একটি উপত্যকা, যা ছোট এবং সবুজ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, উপত্যকা কি? উপত্যকা হল দুটি পর্বত বা পাহাড়ের মধ্যবর্তী নিম্নভূমি, যেখানে প্রায় একটি নদী বয়ে যায়। এই কবিতায় স্লো স্ট্রিম অর্থাৎ একটি ছোট নদী রয়েছে। পরবর্তী লাইনে কবি এটি বর্ণনা করেছেন এবং এটি কিভাবে পরিবেশকে প্রভাবিত করছে তা দেখিয়েছেন। And leaves long strands of silver on the bright grass, নদী উজ্জ্বল ঘাসের উপর লম্বা রূপালী রেখা রেখে যাচ্ছে। এটি আরও ভালোভাবে কল্পনা করতে ভিডিওর দিকে মনোযোগ দিন। বাচ্চাদের মধ্যে একটি কমন প্রবলেম রয়েছে, থ্রেডগুলোকে সিলভার বলা হয়েছে কেন? আপনি দেখতে পাবেন, ধীরগতির নদী যখন ঘাসের উপর পানি রেখে যায়, তখন সূর্যের আলো পড়লে সেটি রূপালী দেখায়। ফ্রম দ্য মাউন্টেন মানে পর্বতের শীর্ষবিন্দু। স্ট্রিম দ্য সানস রেইস দ্বারা বোঝানো হয়েছে সূর্যের রশ্মি যেন নদীর প্রবাহের মতো প্রবাহিত হচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, সূর্যের আলো উপত্যকার ফাঁকা অংশকে আলো ভরিয়ে দিচ্ছে। এখানে হলো বলতে বোঝানো হয়েছে উপত্যকার সম্পূর্ণ পরিবেশ ও আবহাওয়া। সংজ্ঞা অনুযায়ী হলো একটি ছোট সুরক্ষিত উপত্যকা, যেখানে সাধারণত একটি জলপ্রবাহ থাকে, কিন্তু সব সময় নাও থাকতে পারে। এই কবিতায় কবি এর সমস্ত বৈশিষ্ট্য সংযুক্ত করেছেন।
কারণ একটি হলো সাধারণত ছোট হয়, তাই কবি এটিকে আ স্মল গ্রিন ভ্যালি বলেছেন এবং এখানে একটি নদীকেও স্লো স্ট্রিম হিসেবে দেখিয়েছেন। এবার কবির দেওয়া ছোট ছোট বিশদ অংশগুলিকে ভেঙে দেখি। প্রথম অনুচ্ছেদে কবি অত্যন্ত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন অফ নেচার করেছেন, যার ফলে একটি জীবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথম প্যারাগ্রাফের শব্দগুলোর দিকে লক্ষ্য করুন। অ্যাপ্রিসিয়েশন অফ নেচার, গ্রিন, স্ট্রিম অ্যান্ড লাইট, এই শব্দগুলো জীবনকে বোঝায়। উদাহরণস্বরূপ, আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটি সবুজ পাতা এবং একটি সাদা বিবর্ণ পাতা, কোনটি জীবন্ত? অবশ্যই সবুজ পাতা। ঠিক তেমনি যদি কোনো নদীর প্রবাহ না থাকে, তাহলে সেখানে মাছও থাকতে পারে না। তো দ্বিতীয় অংশ শুরু করা যাক। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড। খেয়াল করলে দেখবে কবি সোলজারটাকে ভেরি ইয়াং বলে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল, ভেরি ইয়াং বলার কারণ কি? ভারতে একজন সোলজারের গড় বয়স প্রায় 32 থেকে 33 বছর, অর্থাৎ সাধারণভাবে 25 থেকে 30 বছর বয়সী সোলজারকে অল্প বয়সী বলা যায়। আর যদি সোলজারের বয়স 20-র নিচে হয়, তখনই তাকে ভেরি ইয়াং বলা যুক্তিযুক্ত। তাই কবি শুধু ইয়াং না বলে ভেরি ইয়াং শব্দটা বেছে নিয়েছেন। লাইজ ওপেন মাউথেড, সোলজারটি মুখ খুলে শুয়ে আছে। এটা দুটি কারণে হতে পারে। প্রথমত, এটি এমনই এক শান্ত প্রাকৃতিক পরিবেশ, অ্যাপ্রিসিয়েশন অফ নেচার, যেখানে সে গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর ঘুমে মানুষ প্রায়ই মুখ খুলে শুয়ে থাকে। আর দ্বিতীয় কারণটা আমি পরে আলোচনা করব। এ পিলো মেড অফ ফার্ন, ফার্ন দিয়ে তৈরি বালিশ। আমরা পিকনিক বা ঘুরতে গিয়ে ঘাস বা গাছের নরম অংশ বালিশ বানিয়ে ব্যবহার করি। হয়তো সোলজারটাও একইভাবে ফার্নকে বালিশ হিসেবে ব্যবহার করেছে স্বস্তির জন্য। ফার্ন হল সবুজ ফুলহীন এক ধরনের গাছ যার পাতা ভাগ হয়ে থাকে। এগুলো সাধারণত ছায়াযুক্ত আর্দ্র জায়গায় জন্মায়। বিনিথ হিজ হেড, মাথার নিচে এই ফার্নের বালিশ। তো এই দুটি লাইন থেকে বোঝা যাচ্ছে একজন অতি অল্প বয়সী সোলজার শান্ত উপত্যকায় শুয়ে আছে, মাথা রাখা ফার্নের বালিশে, যেন সে ঘুমিয়ে আছে। অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। হেভি আন্ডারগ্রোথ মানে জঙ্গলের নিচু গাছপালা, ঘন ঝোপ, যেগুলো তার জন্য প্রাকৃতিক বিছানার মতো হয়ে গেছে। সে সেখানে টান টান হয়ে শুয়ে আছে। পেল ইন হিজ ওয়ার্ম। পেল শব্দটা রং ফ্যাকাশে হওয়া বা প্রাণহীনতা বোঝায়। এখানে কবি হঠাৎ একটা বিপরীত ইমেজ দিলেন। প্রশ্ন জাগে, এত সুন্দর প্রকৃতির মাঝে সোলজারের চেহারা ফ্যাকাশে কেন? উত্তরটা শেষে পাব। এরপর কবি সেই সোলজারের বিছানা সম্পর্কে জানিয়েছেন। বিছানাটি ছিল গরম, গ্রিন সানসোয়েক্ট বিছানা। গ্রিন বেড বলতে সেই ঘাসগুল্মের বিছানা যার উপর সে শুয়েছে। সানসোক্ট বেড মানে রোদে ভেজা বিছানা, যেন সূর্য আলো ঢেলে দিয়ে ওই বিছানাকে উষ্ণ করে রেখেছে। চলুন এই অংশে যা শিখেছি তা আবার দেখি। এই অংশে কবি একজন ছোট সোলজারকে প্রকৃতির মাঝে দেখান। সে ফার্নের বালিশে মাথা রেখে ঘন ঝোপে শুয়ে আছে। হিজ ফিট আমং দ্য ফ্লাওয়ার্স। তার পা গুল ফুলের মাঝে আছে। একটা কথা বলতো, যদি কোনো পিকনিক স্পটে খুব সুন্দর জায়গা, সেখানটা ফুলে ভর্তি, তুমি কি সেই সুন্দর ফুলগুলোর ওপরে পা রাখবে, নাকি শুধু কিছু ফুল তুলে নিজের রাখবে? অথার কিন্তু সোলজারের পাকে ফুলের ওপরে রাখিয়েছেন। একটা সাধারণ মানুষ কি সুন্দর ফুলের ওপরে নিজের পা রেখে সেইগুলিকে নষ্ট করতে পারে? আমি বা তুমি হলে এই আস্পর্ধা করতাম না। নিজের মাথায় কোনো খটকা লাগলো না। কবি এখানে কি বোঝাতে চাচ্ছেন? এখানে অন্য কোনো বিষয় নেই তো? এই উত্তরটা আমরা শেষ লাইনে খুব ভালো করে বুঝতে পারব। হি স্লিপস, এখনো রাইটারের মনে হচ্ছে সে নাকি ঘুমিয়েই আছে। হি স্মাইল, তাঁর হাসিটা কি রকম হাসি? হাসি অনেক ধরনের হতে পারে। এখন দেখ, তুমি যত নিজের বয়স পার করছ তত তোমার হাসির কারণগুলো পাল্টে যাচ্ছে। যখন তুমি ছোট ছিলে তখন হয়তো খাবার না হলে খেলনা পেলে তুমি খুবই খুশি হতে, আর বড় হতে হতে তুমি হয়তো নিজের কোনো অ্যাচিভমেন্টের জন্য খুব বড় একটা হাসি তোমার মুখে। কিন্তু এই পৃথিবীতে এমনও কেউ আছে যার হাসার কোনো কারণ নেই। ইস লাইক অ্যান ইনফ্যান্টস, একটা নবজাত শিশু। নবজাত শিশু বলতে বোঝায়
যে শিশুটি সবে সবে জন্ম নিয়েছে। এই পৃথিবীতে একটা নবজাত শিশুই একমাত্র যে কোনো কারণ ছাড়াই হাসতে পারে। জেন্টেল উইদাউট গাইল। সৈনিকটার হাসিতে ছিল জেন্টেল অর্থাৎ ভদ্র হাসি, এমন হাসি না যে তাকে কোনো ভিলেন বলে মনে হবে রাবণের মতো, অথবা তার হাসিতে কোনো গাইল নেই অর্থাৎ কৃষ্ণের মতো নিজের হাসিতে কোনো ছলচাতুরি লুকিয়ে নেই। আপ নেচার কিপ হিম ওয়ার্ম। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, পার্সোনিফিকেশন। তোমরা নিজেদের বইতে দেখতে পাবে নেচার শব্দটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। এটা কোনো প্রিন্টিং মিস্টেক না। আসলে নেচারকে এখানে পার্সোনিফিকেশন করা হয়েছে। পার্সোনিফিকেশন মানে হলো মানুষ যেভাবে কাজ করে বা অনুভব করে সেগুলো জীবহীন জিনিস বা প্রাণীদের সাথে যুক্ত করা। সহজ কথায় কোনো প্রাণহীন জিনিসকে মানুষের মতো বা কোনো ব্যক্তির মর্যাদা দেওয়া, অর্থাৎ তাকে কোনো মানুষ ভাবা হয় পার্সোনিফিকেশনে। এখন তুমি এটা তো অবশ্যই জান যে কোনো মানুষের নামকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। এখন যেহেতু নেচারকেও একটা ব্যক্তি হিসেবে ধরা হয়েছে, তাই নেচার শব্দটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে। লেখক নেচারকে প্রার্থনা করছে যে কিপ হিম ওয়ার্ম, তাকে গরম রাখ। হি মে ক্যাচ কোল্ড, তাঁর ঠান্ডা লাগতে পারে। দ্য হামিং ইনসেক্টাস, পোকামাকড়গুলিকে হামিং বলা হয়েছে। এর কারণ হলো পোকামাকড়রা বেশিরভাগ একটা আওয়াজ করে থাকে, যেটা তোমরা এই মুহূর্তে শুনতে পারছো। এই ধরনের হামিং আওয়াজ পোকামাকড়রা করে বলেই তাদেরকে হামিং বলা হয়েছে। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। লেখক পোকামাকড় বলছে সৈনিকটার বিশ্রাম নষ্ট করো না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যরশ্মির মধ্যে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তাঁর বুকে একটা হাত আছে। এখন কেউ যদি নিজের বুকে একটা হাত রাখে তাকে দেখতে কি রকম লাগবে? ঠিক এরকম লাগবে, আর দেখে মনে হবে সে নিজের দেশকে স্মরণ করছে। অ্যাট পিস, শান্তি। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার পাশে দুটি লাল ছিদ্র আছে। তার পাশে বলতে তার শরীরের এক পাশে বলা হয়েছে, আর তার শরীরের এক পাশে ছিল দুটি লাল ছিদ্র। আসলে এই দুটো ছিদ্র বন্দুকের আঘাতে হয়েছে। তাহলে এতক্ষণ পর আমরা জানতে পারলাম সেই সৈনিকটা মৃত। সৈনিকটা যে মৃত ছিল তার হিন্ত গুল কবি আমাদের আগে থেকে দিচ্ছিলেন। তাহলে এখন আবার পুরো কবিতাটা পড়া যাক, আর আইবার প্রত্যেকটা লাইনের অর্থ পাল্টে যাবে। এখন কবিতার শুরুতে বলা হয়েছে এ স্মল গ্রিন ভ্যালি। এখানে ভ্যালিটাকে স্মল বলা হয়েছে। যদি তোমরা ভেবে দেখ ভ্যালির মতো আরেকটা জিনিস প্লেন্স, এই জায়গায় শুধু ভ্যালির মতো পাহাড় থাকে না। যদি তুমি দুটোকে কম্পেয়ার করো তাহলে কোনটা বেশি বড়? অবশ্যই প্লেন্স বেশি বড়। ঠিক তেমনি যদি তুমি এটা রিয়েল লাইফের সাথে তুলনা করো তাহলে তোমরা নিজেদেরকে প্লেন্স এরিয়ার মানুষ ভাব। আর যদি ভ্যালির কথা বলি তাহলে ভ্যালির মতো একটা জায়গা আছে যেখানকার লোকেরা চারপাশ থেকে ঘিরে আছে, সাধারণ মানুষদের থেকে দূরে, তবুও সেইখানটায় শানি আছে। আমি ক্যান্টনমেন্টের কথা বলছি। ক্যান্টনমেন্ট হলো মিলিটারিদের বসবার স্থান। এরাও কিন্তু ভ্যালির মতো বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন থাকে, আমাদের তুলনায় অনেক ছোট জায়গায় থাকে সৈনিকরা। এরপর আরেকটা লাইন আছে, লিভস লং স্ট্রান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। যদি এই লাইনটার ইনার মিনিং এ যাই তাহলে এখানে যে সিলভার সুতোর কথা বলা হয়েছে সেটা আসলে সৈনিকদের চুলের কথা বলা হয়েছে, যেগুলো যুদ্ধে প্রচন্ড তাপে ঘামের জন্য শাইন করছে। এবং ব্রাইট গ্রাস বলতে যুদ্ধের রণভূমির কথা বলা হয়েছে। এরপর আছে স্ট্রিম দ্য সানস রেস, দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট। যদি সানস রেস অর্থাৎ সূর্যরশ্মির সাথে যুদ্ধক্ষেত্রের তুলনা করো তাহলে ঠিক যেমনি সূর্যরশ্মি গাছেদের ফাঁকা অংশ থেকে ভেদ হয়ে আসে, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রে বিপরীত বাহিনীর বন্দুকের গুলি সারি বেঁধে আসে। যে গুলিগুলো হলো কে ফিল করে দিচ্ছে, এ হলো এর আরেকটা অর্থ আছে যেটা হলো বর্ত। এই বন্দুকের গুলির জন্য সৈনিকদের শরীরে বহু ছিদ্র তৈরি হচ্ছে। তাই কবি বলেছেন দে ফিল দ্য হোল। এখানে যুদ্ধের ফিউটিলিটি অফ ওয়ার মানে হলো যুদ্ধের সব কষ্ট, ধ্বংস ও ব্যথা শেষে কিছুই লাভজনক হয় না। সৈনিকটা যখন শান্ত, সুরক্ষিত ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এক অজানা ও নিষ্ঠুর যুদ্ধক্ষেত্রে পা বাড়ায়, তখন তার জীবনের আশা, স্বপ্ন আর ভালোবাসা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। যুদ্ধ শুধুমাত্র কষ্ট ও ধ্বংস বয়ে আনে, যেখানে কোন গৌরব বা সার্থকতা থাকে না। এই ফিউটিলিটি অফ ওয়ার আমাদের শেখায় যে প্রকৃত শান্তি ও মানবিকতা জীবনের সত্যিকারের মূল্য, যেখানে যুদ্ধের কোনো আসল মানে নেই। এর পরের অংশে আমরা দেখেছিলাম সৈনিকটা মুখ খুলে শুয়ে আছে। এর মুখ খুলে বেশিরভাগ মৃত মানুষেরা শুয়ে থাকে,
তাহলে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ লেখক কেন তাকে মুখ খুলে শুয়ে থাকতে বলেছি। কোন মৃত মানুষকে যখন বিদায় জানান হয় তখন আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন রীতিনীতি হিসেবে আমাদের কাছের লোকেরা বিভিন্নভাবে সম্বর্ধনা দেয়। কিন্তু যুদ্ধের নিরর্থকতা বা ফিউটিলিটি অফ ওয়ার এর কারণে সৈনিকটার এমন কেউ নেই যে তাকে বিদায় জানান হবে। তখন প্রকৃতি তাকে নিজের সন্তান হিসেবে বিদায় জানায়। সৈনিকটা শান্তিতে ঘুমিয়ে আছে, তার মাথার নিচে নরম ফার্ন বালিশ আছে যা তাকে আরাম দেয়। চারপাশে সবুজ রোদে ভেজা বুশ দিয়ে তৈরি বিছানায় সে বিশ্রাম নিচ্ছে, আর তার পায়ের নিচে অনেক ফুল ছড়িয়ে আছে, যেন প্রকৃতি তার শেষ বিদায়ের নরম সাক্ষী। এখানে একটা শব্দ আছে বেল, যার অর্থ ফ্যাকাশে। আরেকটা মানুষের মুখ তখনই ফ্যাকাশে হয় যখন সে মারা যায়। এখানে আরেকটা ওয়ার্ড আছে স্ট্রেচার, যার অর্থ হলো টানটান বা বিস্তারিত। একটা মানুষকে যখন বিদায় জানান হয় তখন কিন্তু তার দেহটাকে টানটানভাবে রাখা হয়। এখন তাহলে সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। হিজ ফিট আমং দ্য ফ্লাওয়ার, আসলে এখানে ফুল দেওয়া হয়েছে কারণ তার পায়ের কাছে ছড়িয়ে থাকা অনেক ফুল প্রকৃতির শেষ বিদায়ের নীরব সাক্ষী। আসলে যখনই কেউ মারা যায় আমরা তার সম্মানের জন্য তাকে ফুল দিই, ঠিক তেমনি প্রকৃতিও তাকে সম্মান দেওয়ার জন্য ফুল দিয়ে বিদায় জানিয়েছে। হিজ স্মাইল, সে নিজের শেষ মুহূর্তে হাসছিল। কারণ এখানে সুন্দর টপিক আছে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ। আসলে সৈনিকটা নিজের শেষ মুহূর্তে তার ডেথকে স্বীকার করে নিয়েছে, আর তাকে একটা নিউ বরন বেবির সাথে তুলনা করা হয়েছে, কারণ তার যে শেষ মুহূর্তের হাসিটা সেটা সে নিজেই জানে কেন সে হাসছে, ঠিক একটা শিশুর মতো। এর পরের সেকশন এ দেয়ার আর টু রেড হোলস একটা কথা বলতো, সেই ইয়াং সৈনিকটাকে কিন্তু একটা বন্দুকের গুলি দিয়ে মারা যেতে পারত, কিন্তু তাও তাকে দুটি গুলি দিয়ে আঘাত করা হয়েছে। এখানে যে প্রথম গুলি সেটা সিগনিফাই করে ফিউটিলিটি অফ ওয়ার বা যুদ্ধের নিরর্থকতা, এবং দ্বিতীয় গুলি সিগনিফাই করে ব্রুটালিটি অফ ওয়ার বা যুদ্ধের নিষ্ঠুরতাকে বোঝায়। অর্থাৎ তাকে একটা গুলি দিয়ে সহজে মেরে দেওয়া যেত, কিন্তু তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য আরেকটা গুলি দিয়ে আঘাত করা হয়েছে। এখানে একটা শব্দ আছে অ্যাট পিস, এটা কিছু সিগনিফাই না করলেও একটা ফ্রেজের সাথে এর খুব মিল আছে। তোমরা এই লাইনটা বহুত শুনেছ, সেটা হলো রেস্ট ইন পিস।